স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়া তদিতি। দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন আশা করে জামায়াত। সকালে কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের জনসভায় একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমিরের আগে জোট সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে একটি দলের পক্ষে অবস্থান নিচ্ছে প্রতিবেশী দেশ। নাহিদ আরও বলেন, নির্বাচনে কোনো আধিপত্যবাদীর হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ। এবার সাধারণ কোনো নির্বাচন হচ্ছে না, জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রভাব থাকবে ভোটে। দুপুরে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, কওমি আলেমদের জড়িয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে অনেকেই। চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে নিজ জেলা ছেড়ে সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়াবাসীর কাছে দোয়া ও ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার নাজ গার্ডেন থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে দুপুরে শাহজাহানপুরে সংক্ষিপ্ত বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। নিজেকে বগুড়ার সন্তান দাবি করে এলাকার মানুষের দায়িত্ব নেয়ার অঙ্গীকার করেন তিনি। এলাকাবাসীর কাছে শাহজাহানপুরের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন দলীয় প্রধান। এর আগে বগুড়ার নাজ হোটেল থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শাহজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাআল্লাহ সেগুলো আমি নির্বাচনের মাধ্যমে করব। আগে দোয়া করবেন যাতে বাইরে সকলের জন্য কাজ করতে পারে, দেশের জন্য কাজ করতে পারে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরই সিরাজগঞ্জে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তার গাড়ি বহরের খোঁজ রাখছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় আছে এবং তার পুরো কর্মসূচি সম্পর্কে জানাবেন। তারেক রহমানের গাড়ি বহরটি 11:30টার দিকে যখন নাজ গার্ডেন হোটেল থেকে বেরিয়ে সামনে আসা শুরু করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে, সেই সময় সিরাজগঞ্জের উদ্দেশ্যে আসার পথে তাকে শাহজাহানপুরে এসে দাঁড়াতে হয়। এখানকার যে সমর্থক রয়েছে, যে সমর্থকরা যারা তারেক রহমানকে একবার দেখার জন্য অপেক্ষমান ছিলেন, তাদের দাবিতে তাকে দাঁড়াতে হয়। দাঁড়িয়ে তিনি গাড়ির ভিতর থেকেই সেখানে প্রতিশ্রুতি দেন যে শাহজাহানপুরের যে সকল মানুষ রয়েছে, তার এলাকার মানুষ, তাদের জন্য তার ভালোবাসা রয়েছে এবং তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি ঘটাতে চান জয়যুক্ত করার মাধ্যমে, ধানের শীষের মাধ্যমে। এখন তিনি শেরপুরে রয়েছেন, শেরপুর থেকে গাড়ি মাত্র ছাড়ছে। মানুষের আগ্রহের প্রেক্ষাপটে শেরপুরেও তাকে দাঁড়াতে হয়েছে, সাধারণ মানুষের সাথে তাকে কথা বলতে হয়েছে। সাধারণ মানুষের কাছে তিনি বলেছেন এই আসনের যে প্রার্থী রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, তাকে জয়যুক্ত করার জন্য যার সুযোগ হিসেবে তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করবেন। যেহেতু তিনি বগুড়ার সন্তান হিসেবে তিনি এলাকার মানুষের জন্য কাজ করতে চান, এলাকার মানুষকে তিনি ধানের শীষে ভোট দেওয়ার প্রতিদান তিনি দিতে চান, তিনি বারবার বলেছেন। এখন তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। বারবার বগুড়ায় এসে সারা দেশের মানুষ যেমন তাকে ভালোবাসছে, তেমনি বগুড়ার মানুষও তাকে ভালোবাসছেন। এই সিরাজগঞ্জের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে তিনি যাচ্ছেন। বগুড়ার মানুষ ভালোবাসা দিয়েছে, শেরপুরের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে, তাদের আগ্রহ আপনি দেখতে পাচ্ছেন। তাদের নেতা এখানে নেমেছেন, নেমে যখন কথা বলেছেন তারা আবেগ আপ্লুত হয়ে গেছে এবং তারা ধানের শীষকে জয়যুক্ত করতে কিন্তু অপেক্ষায় রয়েছেন। 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষে ভোটের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও কিন্তু কথা বলেছেন গতকাল রংপুরের সমাবেশে তারেক রহমান। সেই অনুযায়ী নেতাকর্মীরা কাজ করবেন বলে আশা করছেন। নেতাকর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছেন, তারা ধানের শীষকে বিজয়ী করতে চান, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাদের এলাকার জন্য যাতে কাজ করেন নেতাকর্মীরা, সেই আশাবাদ তারা ব্যক্ত করছেন। আবার যেন তারেক রহমান ফিরে আসেন, সেই আশা তারা ব্যক্ত করছেন। তো এখন পর্যন্ত বগুড়ার শেরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তারেক রহমান সিরাজগঞ্জে যাচ্ছেন, সিরাজগঞ্জের এক জনসভায় অংশ নেবেন, পরবর্তীতে তিনি টাঙ্গাইলের জনসভা শেষে এলাকায় গুলশানে পৌঁছাবেন নিজ বাসভবনে। ধন্যবাদ ফরহাদ, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর। দর্শক, বগুড়া এবং শাহজাহানপুরের জনসভা শেষে এই মুহূর্তে সিরাজগঞ্জের পথে তারেক রহমানের গাড়ি বহর, জানছিলাম সেই যাত্রার খবর। উত্তরাঞ্চলে 3 দিনের নির্বাচনী সফরের শেষ পর্যায়ে বিকেলে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। 20 বছর পর সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। বিকেলে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভা সফল করতে জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে প্রস্তুতি সভা ও প্রচার হয়েছে। নেতাদের আশা অন্তত 2 লাখ মানুষের সমাগম হবে জনসভায়। নির্বাচনী জনসভাগুলোতে জনসমুদ্রে পরিণত হচ্ছে এবং সেখানে তিনি সত্যিকার অর্থে শুধু বক্তব্য দেওয়ার মতো বক্তব্যের জন্যই তিনি বক্তব্য দেন না, তিনি কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে কেন ধানের শীষে ভোট দিবেন, কেন বিএনপিকে রাষ্ট্র পরিচালনা দিবেন। এক নজর দেখার জন্য ভোরে চলে আসছি এবং তাকে কাছে থেকে দেখবো এবং এলাকায় যা বলবো। সিরাজগঞ্জ সদর উপজেলার বেসিক পার্কে নির্বাচনী জনসভার প্রস্তুতি সহ সবশেষ খবর জানাতে এবার সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, সিরাজগঞ্জে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। বারে বারে বলা হচ্ছে আইল্যান্ডের উপর থেকে নামেন, এই পাশের লোক দেখতে পায় না। ওদিকে আসলে সিরাজগঞ্জ এবং পাবনা 2 জেলা মিলিয়ে প্রায় 12টি সংসদীয় আসনের যে ভোটারগুলো এবং 2 জেলার যারা প্রার্থী রয়েছেন কিন্তু ইতিমধ্যেই সমাবেশী স্থলে এসে পৌঁছেছেন এবং সকাল থেকেই আমরা এই চিত্র দেখছি। পুরো এলাকা অর্থাৎ বিসিক এলাকা এবং এটি অনেক খোলামেলা জায়গা হওয়ার কারণে মানুষের সংখ্যাটা কিন্তু আসলে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুবিধাজনক জায়গায় কিন্তু অনেকেই বসতে পারবেন। অর্থাৎ এর আগে যে জায়গাগুলো ছিল আমরা দেখেছি যে বিশৃঙ্খলা ছিল, সেটি আসলে এখানে তেমনটা হওয়ার সুযোগ নেই, কেননা আশপাশে প্রচুর জায়গা রয়েছে বিসিকে, এই কারণে হবে। তবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারেক রহমান এই সমাবেশী স্থলে এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই তিনি বগুড়া থেকে রওনা হয়েছেন। তবে বগুড়া থেকে আসার পথে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে মানুষের এত উচ্ছ্বসিত জনতার এত সমাগম, যার ফলে একটু সময় লাগছে। বিশেষ করে সড়কের 2 ধারে আমরা দেখছিলাম আসার পথে প্রতিটি উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ কিন্তু দাঁড়িয়েছেন, সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়েছেন, তারা কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে দাঁড়িয়েছেন, যার ফলে কিন্তু তার আসতে ভালোবাসা নিতে এই সময়টুকু কিন্তু আসলে বেশি যাচ্ছে। তবে একটু আমি জানিয়ে রাখি, সিরাজগঞ্জের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে যে সমীকরণ, সেই সমীকরণটা খানিকটা ভিন্ন হতে পারে। কেননা এই 6টি আসনের মধ্যে ইতিমধ্যে প্রায় 3 থেকে 4টি আসনে অন্যান্য দলের যে প্রার্থীগুলো রয়েছে তাদের অবস্থান অনেকটাই সুদৃঢ় হয়েছে, যার ফলে বিএনপি বা ধানের শীষ এই অঞ্চলগুলোতে অনেকটা বেগ পেতে হবে। বিশেষ করে গাজীপুর এবং সদর অংশ, রায়গঞ্জ এবং সিরাজগঞ্জের সদর কিছু অংশ, এই অঞ্চলগুলোতে মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার দীর্ঘদিন ছিল না, কারণ এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি আওয়ামী লীগের অবস্থান ছিল। সেই আওয়ামী লীগের ভোটগুলো আসলে কোন দিকে যাবে সেই সমীকরণ নিয়ে কিন্তু অনেকটাই আসলে সময় ব্যয় করতে হচ্ছে প্রার্থীদের। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং বিএনপি তাদের যে কর্মীরা রয়েছেন বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখান থেকে ভোটারদের আসলে ভোটের কেন্দ্রমুখী করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু তারা ইতিমধ্যেই হাতে নিয়েছেন। অর্থাৎ 12 তারিখের জন্য কিন্তু সিরাজগঞ্জ এবং পাবনা প্রস্তুত হয়েছে এবং আজকে তারেক রহমান যখন আসবেন সেই অবস্থাটা আরও ভালো হবে বলে মনে করছেন এই অঞ্চলের ভোটার এবং সাধারণ মানুষরা।
আপনার কাছ থেকে আমরা জানছিলাম সাজিদ, সিরাজগঞ্জের জনসভার প্রস্তুতি সহ সামগ্রিক পরিস্থিতির খবর। দর্শক, সহকর্মী সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। জামায়াতের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা দেশের ক্ষতি চায় তারাই ধর্ম নিয়ে ভেদাভেদের রাজনীতি করছে। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তার আশা, এবারের নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে দলের দায়িত্ব তার কাঁধে ছিল জানিয়ে বিএনপি মহাসচিব জানান, এ কারণে ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীদের বেশি সময় দিতে পারেননি, সেজন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এরপর আরেকটি পথসভায় যোগ দিয়ে মির্জা ফখরুল ধানের শীষে ভোট চান। এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, ভাতটা তুলে দিতে পারি? জুলাই গণঅভ্যুত্থানের সুফল কারো একক অবদানে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা 10 আসনে গণসংযোগে নেমে তিনি একথা বলেন। সরকার ও নির্বাচন কমিশন দেশবাসীকে ভালো নির্বাচন উপহার দেবে বলেও তার প্রত্যাশা। এ সময় এনসিপি নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন মির্জা আব্বাস। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয়, 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যের প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোনো আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। আপাতত নির্বাচনের নিরাপত্তার কোনো আশঙ্কাও দেখছেন না তিনি। সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কম বল প্রয়োগ করে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বিজিবি। কর্নেল এহসান বলেন, কোনো মহল যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এবারই প্রথম তল্লাশিতে ডগ স্কোয়াড, K9, র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার থাকবে বলে জানান তিনি। এই নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বিজিবি সদস্যদেরকে বডি অন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, নাইট ভিশন ডিভাইস, এপিসি সহ আধুনিক সিগন্যাল এবং যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। গণভোট নিয়ে কোনো ধারণা নেই প্রান্তিক ভোটারদের। বিশেষ করে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ এ নিয়ে কোনো কিছুই জানেন না। যারাও জানেন তাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। সরকারের গণভোটের প্রচার তাহলে কাদের জন্য? সেই প্রশ্ন তাদের। দেশের উত্তরের কয়েকটি জেলা ঘুরে জানাচ্ছেন মোহন ইসলাম। ক্যামেরায় ছিলেন এসএ বাপ্পি। মোশাররফ হোসেন গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তবে এবার তিনি ভোট দিতে চান। সংসদ নির্বাচন নিয়ে স্পষ্ট ধারণা আছে তার, কিন্তু গণভোট নিয়ে একেবারে অন্ধকারে। ইলেকশন কয়টা হচ্ছে এবার? ইলেকশন একটাই। একটা হচ্ছে। হ্যাঁ। গণভোটের নাম শুনছেন? না, শুনিনি, না, এটা কিছু জানি না এটার বিষয়ে।
মোশাররফের মতোই অবস্থা প্রান্তিক এসব মানুষদের। গণভোটের বাকি কয়েকদিন, এ সময়ে এসেও তারা জানেন না এ বিষয়ে। গণভোটের নাম শুনেন নাই? না। আচ্ছা, হা না ভোটের নাম শুনেন নাই? না না না, গণভোট শুনছি আমি যে হা না ভোট বলে। আমরা শুনছি যে হাতে ভোট দিলে 10 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। গণভোটটা মূলত হলো যে আপনার মূলত হচ্ছে যে এটা যে আপনার যে আগের যে আপনার ইয়া ছিল সেটাকে আবার মানে পরিপূর্ণ হতে বা এটাকে নির্দেশনাকে চেঞ্জ করবে। পঞ্চগড়ের মতোই অবস্থা পাশের বাকি জেলার মানুষদের, যেমন ঠাকুরগাঁওয়ের আঞ্জুয়ারা কৃষিকাজ করেই জীবন চালান। সংসদ ভোট নিয়ে আগ্রহ আছে, এর বাইরে আর কোনো নির্বাচন নিয়ে জানা নেই তার। ভোটের দিন যদি বুঝা দেয় ওখানেতে বুঝবো। ভোটের দিন বোঝায় না দিলে আসলে বোঝার উপায় নেই। না, সোনিয়া, জাকারিয়া তারাও জানেন না গণভোটের বিষয়ে, এমনকি ভোটের গাড়ি, সরকারি প্রচার এসবই তাদের অজানা। গণভোটের নাম শুনছেন? গণভোট কিরকম ওইটা? না ওটা আমরা শুনি না, অত আমরা ওই গণভোট নিয়ে অত বুঝি না। দিনাজপুরের একটি হোটেলে কাজ করেন শরীফুল ইসলাম। 26 বছর বয়সে প্রথম ভোট দিবেন তিনি। তারও ধারণা নেই জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে। গণভোট সম্পর্কে আমার কোনো ধারণা নাই, ঠিক আছে। এখন যেহেতু এটা বিষয়ে আমি কোনো ইয়া ভাবি যে করে জিজ্ঞেস করি, কারণ শুনিনি বা জিজ্ঞেস করিনি, অথবা এটার প্রতি আমার কোনো ধারণা নেই। তবে হোটেলে খেতে আসা কয়েকজনের ধারণা আছে এ নিয়ে। যতদূর আমরা জানছি যে হা মানে পরিবর্তন, আর আপনি যদি পরিবর্তন না চান, আগে যেভাবে চলছে ঠিক তাহলে নার মধ্যে দিবেন। পরিষদে বিভিন্ন সরকারি লিফলেট, ব্যানার ট্যানার এগুলোর মধ্যে যেটা জানতে পারছি যে গণভোট হায়ের পক্ষে আছে। আমি শুধুমাত্র বাজার কিংবা শহর কেন্দ্রিক এলাকার মানুষদের গণভোট নিয়ে কিছু ধারণা আছে, বাকিরা এসবের আওতার বাইরে। এই পঞ্চগড়ের তেতুলিয়ার আকবর আলী, তফিজউদ্দিন কিংবা ঠাকুরগাঁয়ের আঞ্জুয়ারা, সোনিয়া, এরা কেউই জানে না গণভোট আসলে কি। যারাও জানেন তারা খুব স্পষ্ট না। সরকার যে কোটি টাকা খরচ করে প্রচার করলো সেটা কি শুধুই শহরের মানুষের জন্য? তাহলে কি গণভোটের আওতায় বাদ যাবে আকবর আলীরা? মোহন ইসলাম, 71, তেতুলিয়া, পঞ্চগড়। বরিশালে এবারের সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন 36 জন প্রার্থী। এর মধ্যে কেবল একজন নারী প্রার্থী রয়েছেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের। ঐকমত্য কমিশনের 5 ভাগ নারী প্রার্থী রাখার সিদ্ধান্ত উপেক্ষা করে বেশিরভাগ দল একজন নারী প্রার্থীও দেয়নি। বিধান সরকারের প্রতিবেদন। 2001 সালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপি বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। সরাসরি নির্বাচন করার ইচ্ছা থাকলেও এবারও তা হয়ে ওঠেনি। বিষয়টি দুঃখজনক হলেও দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাননি তিনি। নীতি নির্ধারকরা তাদের সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু এটা আমাদের জন্য খুবই আমরা যারা মেয়েরা রাজনীতির মাঠে আছি, বিশেষ করে আমরা যারা ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত বিএনপির বড় বড় দায়িত্বে আছি, আমাদের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার। বাসদ থেকে মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন, ঐকমত্য কমিশনের 5 ভাগ নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ দলই পূরণ করেনি। তবে তার দল কথা রেখে 13 ভাগ নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। আমাদের দলের কথা বলতে পারি যে আমাদের 37 জন প্রার্থীর মধ্যে আমাদের কিন্তু 5 জন নারী, মানে প্রায় 13% কিন্তু আমরা নারী প্রার্থী দিয়েছি। ফলে আমরা আমাদের কথা রেখেছি এবং আমরা তারপরও এটা যথেষ্ট মনে করি না, এবং আমরা এটা বাড়ানোর জন্য আমরা এটা 50-50, 50-50 করতে চাই। কোনো কোনো রাজনৈতিক দল একজনও নারীকে মনোনয়ন দেয়নি। বিষয়টি অশনি সংকেত হিসেবে দেখছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। তার মতে এতে করে নারীর অগ্রগতি বাধাগ্রস্ত হবে। একজনও নারীদের মনোনয়ন দেওয়া হয় না, আমরা খুবই আশাহত, কি বলবো, আমরা খুবই ক্ষুব্ধ এবং আমরা এতে ভীত, আমরা শঙ্কিত। নারী ভোটাররা বলেন, তাদের চাওয়া থাকলেও এবার নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কমেছে। আশা করি যে আমরা নিজেদের ভোটটা যেন নিজেরা দিতে পারি সুষ্ঠুভাবে। প্রার্থীদের ক্ষেত্রে আরেকটু নারী যদি বেশি দাঁড়াইতো তাহলে আরেকটু ভালো হইতো, কেননা আমাদের নারীদের কষ্ট নারীরাই বোঝে। জেলায় এবার 11,84,978 জন নারী ভোটার রয়েছে, যা পুরুষ ভোটারের চেয়ে মাত্র 31,482 জন কম। বিধান সরকার, 71, বরিশাল। নওগাঁর মহাদেবপুর ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের বাড়ি উপজেলার নূরপুর গ্রামে। মহাদেবপুর থানা পুলিশ জানায়, নিহতরা একটি অটোরিকশায় করে গ্রামের বাড়ি থেকে সবজি নিয়ে মহাদেবপুর উপজেলা বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পাটকাঠি বাজার এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশার 2 যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নিহত 5 জনের মধ্যে 2 জনের নাম জানা গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান ও সঞ্জু রাও। ট্রাকটি সহ পালিয়েছে চালক। একটি মামলার প্রক্রিয়া চলছে।